ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি নবীন কীর্তনিয়া, প্রভাষক গণিত বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর, এবং এর আগে আমাদের 4টা লেকচার হয়েছে এই ভেক্টরের উপরে। সেখানে বিভিন্ন উদাহরণ ছিল, বিভিন্ন সংজ্ঞা ছিল, এবং বিভিন্ন সংজ্ঞাগুলোর জ্যামিতিক ব্যাখ্যা ছিল। আজকে আমরা বিভিন্ন সমস্যার সমাধানগুলো নিয়ে আলোচনা করব। যে সমস্যার সমাধান করতে পারলে তোমরা এই অধ্যায়ের যতগুলো সমস্যা হবে সেগুলো সৃজনশীল হোক বা যে কোনো সমস্যাই হোক না কেন, সেগুলো তোমরা সমাধান করতে পারবে আশা করছি। তো প্রথমে আমরা যে অংশ নিয়ে শুরু করব সেটা হচ্ছে এর কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। যেমন উদাহরণ বি, এইটা হচ্ছে দুটো ভেক্টর দেওয়া আছে। একটা হচ্ছে 5i - 3j + nk এবং 2i + mj - k ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে m ও n এর মান নির্ণয় করো, বা m ও n এর মান কত। এখানে শর্ত দিয়ে দেওয়া আছে হচ্ছে ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। আমরা জানি যদি দুটি ভেক্টরের কথা বলা হয় এবং তারা যদি পরস্পর সমান্তরাল হয় তবে তাদের একক ভেক্টরের যে সহগগুলি সেগুলো পরস্পর সমান হয়। এখানে প্রথম ভেক্টরটির x অক্ষ বরাবর যে একক ভেক্টর সেই i এর সহগ হচ্ছে 5, এবং দ্বিতীয় ভেক্টরের ক্ষেত্রে সহগ হচ্ছে 2। এদের অনুপাত হচ্ছে 5/2 ইকুয়াল দ্বিতীয় অর্থাৎ y অক্ষ বরাবর যে ভেক্টর একক ভেক্টর যে সেই অক্ষ বরাবর প্রথমটির সহগ হচ্ছে -3 এবং দ্বিতীয়টির সহগ হচ্ছে m। একইভাবে তৃতীয়টির সহগ হচ্ছে n এবং k এর সহগ হচ্ছে -1। তো এইগুলোর যে অনুপাত, এই অনুপাতগুলো সমান থাকবে। তাহলে শর্ত মতে আমরা জানি যে প্রথম পদ ইকুয়াল দ্বিতীয় পদ ইকুয়াল তৃতীয় পদ হলে এই পদগুলো যে কোনো দুইটাকে সমান লেখা যায়। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব, প্রথম পদ এবং দ্বিতীয় পদ সমান লিখব, অর্থাৎ 5/2 ইকুয়াল -3/m। এখান থেকে খুব সহজে আমরা m এর মান বের করতে পারবো, অর্থাৎ m ইকুয়াল -6/5। একইভাবে আমরা প্রথম পদ এবং তৃতীয় পদ সমান লিখব, অর্থাৎ 5/2 ইকুয়াল n/-1। এটা যদি আর গুণ করা হয় তবে এরকম হবে n ইকুয়াল -5/2। অর্থাৎ এখানে m এবং n এর মান বের করা হয়েছে। এরপর 2 নম্বরে একটা সূত্র হিসেবে দিয়ে দেওয়া আছে এবং সেই সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা অঙ্ক এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ a ইকুয়াল axi + ayj + azk। এই আমরা যে অংশ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি ax + ay + az হয় তখন এই a ভেক্টরটিকে একক ভেক্টর আকারে এইভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ axi + ayj + a2azk। ভেক্টরটি x বা y বা z অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে আমরা জানি থিটা ইকুয়াল cos ইনভার্স, অর্থাৎ i এর সহগ যদি আমি i এরটা বলি, অর্থাৎ একক ভেক্টর i হিসেবে যার থাকবে যদি আমি সেটার কথা বলি, বা x অক্ষের সাথে যে i একক ভেক্টর থাকে সেটার কথা বললে আমরা শুধুমাত্র i নিয়ে আলোচনা করব। যদি y অক্ষ বরাবর বলে j নিয়ে আলোচনা করব, z অক্ষ বরাবর বলে k নিয়ে আলোচনা করব। এখানে বলছে
টু আই মাইনাস জে প্লাস টু কে ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে, ওয়াই অক্ষের অর্থাৎ ওয়াই অক্ষের সাথে হচ্ছে জে ভেক্টর। এখানে দেখা যাচ্ছে যে ওয়াই অক্ষের সাথে যে ভেক্টরটা আছে সেটা যে একক ভেক্টর, তার সহগ হচ্ছে -1। কাজেই এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব, সেটা হচ্ছে নির্ণয় কোণ হবে থিটা ইকুয়াল কস ইনভার্স, অর্থাৎ এখানে জে এর সহগ হচ্ছে -1, বাই হবে আই ভেক্টরের সহগ 2a স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস কে ভেক্টরের সহগ হচ্ছে 2a স্কোয়ার এর হোল রুট, অর্থাৎ এর যদি সমাধান করি হবে কস ইনভার্স -1/3। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। বলছে এ এর মান কত হলে দুইটা ভেক্টর বলা হচ্ছে, বলছে এরা পরস্পর লম্ব হবে। আমরা জানি হচ্ছে যদি দুইটা ভেক্টরকে পরস্পর লম্ব হতে হয় তবে এদের ডট গুণন অর্থাৎ এ ডট বি এদের গুণন 0 হতে হবে। মনে করি এখানে প্রথম ভেক্টরকে পি দ্বারা এবং দ্বিতীয় ভেক্টরকে কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে। এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে যদি পি ডট কিউ ইকুয়াল 0 হয়। এবার পি ডট কিউ অর্থাৎ এই ডট গুণনের সূত্র অনুসারে আমরা জানি হচ্ছে কি প্রথম ভেক্টর অর্থাৎ পি ভেক্টরের যে আই এর যে সহগ, একক ভেক্টর আই এর যে সহগ এবং কিউ ভেক্টরের আই এর যে সহগ, সেই দুইটার গুণফলই হচ্ছে কি এর ডট গুণন। একইভাবে জে এর সাথে জে গুণ হবে, কে এর সাথে কে গুণ হবে, অর্থাৎ এ ইন্টু 2a -2 ইন্টু -a এবং 1 ইন্টু -4 এইভাবে গুণ হবে। এর ফলাফল হবে এরকম 2a স্কোয়ার প্লাস 2a -4 ইকুয়াল 0। এর সাথে যদি সমাধান করি অর্থাৎ 2 দ্বারা যদি 2 কমন নিই, 2 কমন নিলে হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস a -2, অর্থাৎ 2 যদি একবার আমরা এই লাইনটা একবার সলভ করে দিয়েছি, 2 এই পাশে গুণ আকার আছে, যদি ডান পক্ষে চলে যায় 0-র সাথে ভাগ আকার হলে এটা 0ই হয়। এখানে যখন আমরা মিডল টার্ম ব্রেক করব এর ফলাফল আসবে a প্লাস 2 ইন্টু a -1 ইকুয়াল 0। এর যখন সমাধান বের করব এর ফলাফল আসবে a ইকুয়াল -2 এবং a ইকুয়াল 1, অর্থাৎ এর মান আমরা এখানে দুটো পাবো, সেটা হচ্ছে এর একটা মান হচ্ছে -2 এবং এর অপর মান হচ্ছে 1। এখানে এর যে কোনো একটা মান বসালেই এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে উদাহরণ 8-এর এ একটা ভেক্টর বরাবর বি আর একটা ভেক্টরের উপাংশ নির্ণয় করতে বলছে। এখন উপাংশ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে এ ভেক্টর বরাবর বি এর উপাংশ। এগুলো যদি তোমরা ঠিকভাবে একটু মনে রাখতে পারো তবে এই ধরনের যতগুলো সমস্যায় থাকবে তোমরা সমাধান করতে পারবে। এই জন্য আমি প্রায় সব নিয়মেরই কিছু সমস্যার সমাধান এখানে আমি তুলে ধরেছি। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ হবে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ ইন্টু এ ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর। আমরা জানি যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করার জন্য আমার এ ডট বি অর্থাৎ এর ডট গুণন এই দুটো ভেক্টরের ডট গুণন বের করতে হবে। কাজে আমি প্রথমে এই দুটো ভেক্টরের ডট গুণন বের করব, সব একই নিয়ম, অর্থাৎ 2 ইন্টু এখানে আই ভেক্টরের আই একক ভেক্টরের সহগ হচ্ছে 2 এবং দ্বিতীয়টার আই একক ভেক্টরের সহগ হচ্ছে 5, এই দুটোর গুণফল। একইভাবে যে ভেক্টরের প্রথমটার সহগ 1 এবং দ্বিতীয়টার -3, তৃতীয় অর্থাৎ কে ভেক্টরের প্রথমটার সহগ হচ্ছে -2 এবং দ্বিতীয়টার সহগ হচ্ছে 2। এইগুলো যখন আমরা গুণ করব, গুণ করার ফলাফল আসবে 10 - 3 - 4 ইকুয়াল 3। এবং আমাদের যেহেতু আমরা লম্ব বিক্ষেপ বের করব, কাজে আমাদের এ অর্থাৎ যে ভেক্টর বরাবর বলবে সেই ভেক্টর মান বের করব। এখানে এ ভেক্টর বরাবর বলছে তাই এ ভেক্টর মান বের করব। তাহলে এ ভেক্টর মান হবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার অর্থাৎ 4 প্লাস 1 প্লাস 4 ইকুয়াল হচ্ছে, যদি যখন এর রুট ওভার করা হবে বা বর্গমূল করা হবে এর ফলাফল আসবে 3। সুতরাং এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ বা শুধু অভিক্ষেপ হবে এ ডট বি বাই এ ভেক্টরের মান ইকুয়াল হবে 3/3 ইকুয়াল 1। এখন এ ভেক্টরের দিক বরাবর একক ভেক্টরের সূত্র অনুসারে আমরা জানি এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, অর্থাৎ আর এ ভেক্টরের একক ভেক্টরকে আমরা চিহ্নিত করি হচ্ছে ক্যাপ এ দ্বারা, অর্থাৎ উপরে যে চিহ্নটা দেওয়া আছে একে ক্যাপ পড়া হয়। তাহলে এ ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর হবে এ ক্যাপ ইকুয়াল এ ভেক্টর বাই এ ভেক্টরের মডুলাস ইকুয়াল হবে, এ ভেক্টরটা উপরে বসিয়ে দেবো এবং এ ভেক্টরের মানটা নিচে বসিয়ে দেবো, অর্থাৎ 2i + j - 2k/3। সুতরাং নির্ণয় উপাংশ হবে অভিক্ষেপ, অর্থাৎ এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ
ইন্টু এ ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর ক্যাপ এ। তাহলে অভিক্ষেপের মান হচ্ছে 1 এবং ক্যাপ এর মান হচ্ছে 2i প্লাস জে মাইনাস 2k বাই 3। এর ফলাফল হচ্ছে 1/3 ইন্টু 2i প্লাস জে মাইনাস 2k। আমি তোমাদের সামনে সেই সমস্যাগুলি তুলে ধরেছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং আসার সম্ভাবনা থাকবে, সেই অংশগুলি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং এর সাথে সম্পর্কিত সমস্যাগুলি তোমাদের বারবার পরীক্ষায়, এখন হয়তো বা সরাসরি এরকম অঙ্কটাই তুলে দিবে না, এর সাথে সম্পর্কিত সমস্যাগুলি তোমাদের সামনে তুলে ধরবে। এরপরে উদাহরণ 7, এখানে দুটি ভেক্টর দেওয়া আছে a ইকুয়াল i প্লাস জে প্লাস কে এবং b ইকুয়াল √3i প্লাস 3j মাইনাস 2k। এখন বলছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করা। এ ভেক্টরের এবং দ্বিতীয় নম্বর হচ্ছে এ ভেক্টর বরাবর বি এর উপাংশ নির্ণয় করা। আমরা জানি যে যদি আমরা অভিক্ষেপ বের করতে যাই তবে এ ভেক্টর বরাবর হলে এ ডট বি বাই যে যার বরাবর হবে তার মান, অর্থাৎ এ ভেক্টরের উপর বি ভেক্টর অভিক্ষেপ হবে এ ডট বি বাই এ ভেক্টর মান। এখানে এ ডট বিটা আমরা বের করে নিব, অর্থাৎ i প্লাস জে প্লাস কে ইন্টু 3i প্লাস √3i প্লাস 3j মাইনাস 2k। এর ফলাফল আসবে হচ্ছে √3 প্লাস 1। একইভাবে এ ভেক্টর মান আসবে 1 প্লাস 1 প্লাস 1 এর রুট অর্থাৎ √3। সুতরাং এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ হবে √3 প্লাস 1 বাই √3। এইবার আমরা উপাংশটা বের করব। আমরা জানি উপাংশ বের করাটা খুব সহজ, সেটা হচ্ছে এ ভেক্টর বরাবর বি এর উপাংশ হচ্ছে এ ডট বি ইন্টু এ ভেক্টর বাই এ ভেক্টর যে মান তার বর্গ, অর্থাৎ এ ডট বি হচ্ছে √3 প্লাস 1, এ ভেক্টর উপরে বসিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ i প্লাস জে প্লাস কে এবং এ ভেক্টরের যে মান ছিল √3 এর যখন স্কোয়ার করবে হবে 3। এর ফলাফল হচ্ছে √3 প্লাস 1/3 ইন্টু i প্লাস জে প্লাস কে। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ধ্রুবক এ এর মান নির্ণয় করো, মানে এর মান এমনভাবে নির্ণয় করতে হবে যেন এখানে তিনটি ভেক্টর আছে, ভেক্টরদ্বয় একই সমতলে থাকে। আমরা জানি যদি ভেক্টরদ্বয় বা একের অধিক ভেক্টর বা দুইটি বা তিনটি ভেক্টর যখন একই সমতলে থাকবে তখন তাদের ক্ষেত্রফল ইকুয়াল 0 হবে। তাদের ক্ষেত্রফল কত হবে? 0 হবে। মনে করি এখানে ভেক্টরগুলোকে নির্দেশ করা হয়েছে, প্রথম ভেক্টরকে এ দ্বারা, দ্বিতীয় ভেক্টরকে বি দ্বারা এবং তৃতীয় ভেক্টরকে সি দ্বারা নির্দেশ করা হয়েছে। এ বি সি ভেক্টরদ্বয় সমতুল্য হলে তাহলে আমরা প্রথম ভেক্টরের যে একক ভেক্টর আছে i j কে, তার সহগ হচ্ছে 2 1 - 1। দ্বিতীয় ভেক্টরের একক ভেক্টরের সহগ হচ্ছে 3 - 2 4। এগুলো আমরা পাশাপাশি লিখব এবং তৃতীয় ভেক্টরের যে তিনটি একক ভেক্টর i j কে এর সহগ হচ্ছে 1 - 3 এবং a। শর্ত মতে এই যে ফলাফল মানে ক্ষেত্রফল এটা ইকুয়াল কত হবে? 0 হবে। তাই এর ক্ষেত্রফল বা মান বের করা হয়েছে, মান ইকুয়াল কত? 0। যখন আমরা এইগুলোকে আমরা জানি যে এই নির্ণয় পদ্ধতিটা তোমরা পারো, কারণ প্রথম অধ্যায়ে এই নির্ণয় নিয়ে আলোচনা করা হয়েছে। নির্ণয়কের নিয়ম অনুসারে আমরা এখানে সলভ করব, অর্থাৎ প্রথম কলাম এবং যখন আমরা 2 এর হিসাব করব তখন 2 ইন্টু প্রথম কলাম এবং প্রথম সারি বাদ দিয়ে বাকি যে 4টে পদ থাকবে তাদের গুণফল, অর্থাৎ 2 ইন্টু -2a প্লাস 12। একইভাবে -1 ইন্টু 3a - 4 -1 ইন্টু -9 প্লাস 2। এর ফলাফল যখন করব এর মান 5, অর্থাৎ আমরা পাচ্ছি যে এর মান যখন 5 হবে এই ভেক্টরদ্বয় একই সমতলে থাকবে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে দুটি ভেক্টর দেওয়া আছে, বলছে ভেক্টর দুটির উপর লম্ব এরূপ একক ভেক্টর নির্ণয় করো। অর্থাৎ প্রশ্নটা আমরা যে আগে একক ভেক্টর নির্ণয় করছি সেরকম নয়, প্রশ্নটা একটু ভিন্ন। সেটা হচ্ছে দুটি ভেক্টর দেওয়া আছে, বলছে ভেক্টর দুটির উপর লম্ব হবে এরূপ একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে এর একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে কি এ ও বি উভয় ভেক্টরের উপর লম্ব একক ভেক্টরের সূত্র প্রথমে দিয়ে দেওয়া আছে। এর উপর নির্ভর করে আমরা মানগুলো বের করব, অর্থাৎ প্লাস মাইনাস a ক্রস বি বাই a ক্রস বি এর মডুলাস, অর্থাৎ এর মান বের করব। এখানে উল্লেখ থাকে যে
এ ক্রস বি যখন বের করব তখন আমরা এই দুটি ভেক্টর যে একক ভেক্টরগুলো সেগুলো প্রথম লিখব, অর্থাৎ আই জে কে লিখে প্রথম ভেক্টরের একক ভেক্টরগুলোর সহগ পাশাপাশি লিখব, অর্থাৎ 3 2 -6, এবং দ্বিতীয় ভেক্টরের একক ভেক্টরের যে সহগ সেগুলো পাশাপাশি লিখব, অর্থাৎ 4 -3 1। এগুলো যখন সমাধান করব তখন এ ক্রস বি এর মান বেরোবে, অর্থাৎ এ ক্রস বি এর মান বেরোয়েছে হচ্ছে -69 -27 যে -17 কে। এরপর এর মান বের করবো। আমরা জানি মান বের করাটা খুব সহজ। আই ভেক্টরের সাথে যে সহগটা থাকবে তার হোল স্কোয়ার প্লাস জে ভেক্টরের সাথে যে সহগটা থাকবে তার হোল স্কোয়ার প্লাস কে ভেক্টরের সাথে যে সহগ থাকবে তার হোল স্কোয়ার দিয়ে এর বর্গমূল করতে হবে। তো এর ফলাফল আসছে 1217 এর বর্গমূল। সুতরাং নির্ণয় লম্ব একক ভেক্টর শুধুমাত্র এই মানটা বসিয়ে দিলে যেটা হবে সেটাই তোমার কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছো। এই সমস্যাটা আগেও একবার তুলে ধরা হয়েছে, আবারও এখানে তোমাদের সুবিধার জন্য এখানে আরেকবার তুলে ধরা হয়েছে। এইটা তোমরা অনেকটা বাড়ির কাজ হিসেবে রেখে দিতে পারো, অর্থাৎ ধ্রুবক এ এর মান নির্ণয় করো যেন এই তিনটি ভেক্টরদ্বয় একই সমতলে থাকে। আমরা জানি সমতলের থাকতে গেলে ভেক্টরদ্বয়ের যে মান সেই মান সমান কত, 0 হতে হবে। এখান থেকে এর মান সহজে বের করা যাবে। এখানে আবার এই অংশটাই আবার তুলে ধরা হয়েছে, অর্থাৎ এ ইকুয়াল 3i + 2j - 6k এবং বি ইকুয়াল 4i - 3j + k ভেক্টর দুটির উপর লম্ব এরূপ একক ভেক্টর নির্ণয় করো। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশগুলো তোমাদের এই বিভিন্ন পরীক্ষায় আসে সেই রকম একটা সমস্যা এখানে তুলে ধরা হয়েছে। বলছে দেখাও যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। সমবিন্দু মানে হচ্ছে এর বিন্দুত্রয় একই হবে, অর্থাৎ একই বিন্দুগামী হবে। ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু অর্থাৎ কি, আমরা ত্রিভুজের মধ্যমা প্রথমে আঁকবো। মধ্যমা কি, কোনো শীর্ষ হতে তার বিপরীত বাহুর যে মধ্যবিন্দু তার দূরত্ব হচ্ছে কি ওই ত্রিভুজের মধ্যমা। এখানে মধ্যমা হচ্ছে এডি, বিই ও সিএফ। এখানে শুধুমাত্র চিত্রিত অংশ হচ্ছে এডি। আমরা যদি এডি অংশ দিয়ে প্রথম অংশটা সলভ করতে পারি, বাকি অংশটা একইভাবে করলে এটা সমাধান হয়ে যাবে। এখানে ধরি এ বি সি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর এখানে ছোট্ট বা স্মল হাতের এ বি সি দ্বারা চিহ্নিত করা হয়েছে, এবং বিসি সিএ এবং এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ ধরা হয়েছে। আমরা জানি হচ্ছে যদি বিন্দুসমূহের অবস্থান ভেক্টর জানা যায় তবে তাদের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে ওই বিন্দুসমূহের যে অবস্থান ভেক্টর ছিল তাদের সমষ্টি ভাগ 2। অর্থাৎ যদি আমি ডি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে যাই তখন হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস সি বিন্দুর অবস্থান ভেক্টর ভাগ 2। কাজে ডি বিন্দুর অবস্থান ভেক্টর হবে বি প্লাস সি বাই 2, ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে সি প্লাস এ বাই 2 এবং এফ বিন্দুর অবস্থান ভেক্টর হবে এ প্লাস বি বাই 2। আমরা জানি মধ্যমা তিনটি যে বিন্দু ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দু ছেদ করে তাকে কি বলে, ভরকেন্দ্র বলে। আবার ভরকেন্দ্র একটা বৈশিষ্ট্য হচ্ছে ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আবার বলছি, ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে। আর ওই ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ একে যদি 3 ভাগ করা হয় এক পাশে এর 2 অংশ থাকবে, অপর পাশে 1 অংশ থাকবে। এই জন্য বলা হয়েছে ধরি জি বিন্দু এডি মধ্যমাকে, জি হচ্ছে ভরকেন্দ্র, জি বিন্দু এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যদি অন্তর্বিভক্ত করে আমরা জানি এর নিয়মটা হচ্ছে যখন জি বিন্দুর অবস্থান ভেক্টর বের করব 2 ইন্টু, আমি যে কোনো একটা দিয়ে যদি করি আমি প্রত্যেকবার একই জিনিস পাবো। সেটা হচ্ছে জি বিন্দুর অবস্থান ভেক্টর হবে 2 ইন্টু ডি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ যে পাশে দেখো এ জি অংশে 2 ছিল এবং ডিজি অংশে 1 ছিল। যখন আমরা এরকম অন্তর্বিভক্ত করে যখন আমরা এর অবস্থান নির্ণয় করতে যাব তখন ডি এর অবস্থান ভেক্টরের সাথে গুণ হবে হচ্ছে এজি যে অনুপাতে বিভক্ত হয়েছে সেটা, এবং এর অবস্থান ভেক্টরের সাথে গুণ হবে হচ্ছে
ডি এর যে মানে জিডি যে অনুপাতে রয়েছে সেইটা, অর্থাৎ যে অনুপাতটা সেইটা, অর্থাৎ 1। অর্থাৎ এখানে কী হবে, 2 ইন্টু বি প্লাস সি বাই 2 প্লাস 1 ইন্টু এ বাই 2 প্লাস 1 ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 3। অনুরূপভাবে প্রতিটি মধ্যমা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় এবং তার অবস্থান ভেক্টর অবশ্যই কেমন হবে, এ প্লাস বি প্লাস সি। এগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। সুতরাং ওই বিন্দু তিনটি একই বিন্দু যা প্রতিটি মধ্যমায় আছে। যেহেতু বিন্দু তিনটি একই এবং প্রতিটি মধ্যমায় অবস্থান করেছে, কাজে এই মধ্যমা তিনটি কী হবে, সমবিন্দু বা একই বিন্দুতে অবস্থিত। এরপর হচ্ছে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা অর্ধবৃত্তস্থ কোণের সাথে খুব বেশি পরিচিত না হলেও আমরা একটা জিনিস জানি, হচ্ছে অর্ধবৃত্ত হচ্ছে বৃত্তের অর্ধেক, আর অর্ধবৃত্তস্থ কোণ জানি এক সমকোণ। সেটা আমরা এখানে প্রমাণ করে দেখাবো। তারপরও কারণ হচ্ছে কি, অর্ধবৃত্তে যে ব্যাস থাকে সেই ব্যাসের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 180 ডিগ্রি বা এক সরল কোণ উৎপন্ন হয়। আর আমরা জানি ওইটা কেন্দ্রে উৎপন্ন হয়, কাজে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি কোণ, এবং আমরা জানি হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কাজে কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ যদি এক সরল কোণ হয়, তবে বৃত্তস্থ কোণ এ সি বি কোণ অবশ্যই কী হবে, তার অর্ধেক বা এক সমকোণ। সেইটাই আমরা এখানে প্রমাণ করব। চিত্রে হচ্ছে বৃত্তের কেন্দ্র, কাজেই ও এ ও বি এবং ও সি হচ্ছে ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে অর্ধবৃত্তস্থ এ সি বি কোণ সমান এক সমকোণ। এখানে এসি ইন্টু বিসি এর ফলাফল বা এর ডট গুণন যদি 0 হয়, তখন আমরা বলতে পারবো হচ্ছে কি এরা পরস্পর লম্ব। যদি পরস্পর লম্ব হয়, তবে আমরা বলতে পারবো কি যে এসি বি কোণ সমান এক সমকোণ। কাজে এ সি ডট বিসি এর ডট গুণনটা বের করবো আমরা। এসি অর্থাৎ ভেক্টর ত্রিভুজ বিধি অনুসারে ত্রিভুজ এ ও সি হতে লিখতে পারি এও প্লাস ও সি ইকুয়াল এসি। কাজেই এখানে এসি এর পরিবর্তে লেখা হয়েছে এও প্লাস ও সি, এবং বিসি এর পরিবর্তে লেখা হয়েছে বিও প্লাস ও সি। কাজেই এও এখানে হচ্ছে এ প্লাস এ এবং ও সি হচ্ছে সি। কাজে বিও, যেহেতু ও হচ্ছে মধ্যবিন্দু, কাজে বিও হবে মাইনাস, বিও সমান মাইনাস ও বি সমান মাইনাস এ। যেহেতু এর বি এও এবং বিও এর দিক বিপরীত, কাজে এখানে কি ঋণাত্মক চিহ্নের আবির্ভাব ঘটবে। কাজে এ প্লাস সি ইন ডট মাইনাস এ প্লাস সি এর ডট গুণন হবে মাইনাস এ ইন ডট মাইনাস প্লাস এ। এভাবে গুণ করার পর এর ফলাফল হবে মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ এর যেহেতু এ এবং সি একই, কাজে এখানে এ মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল 0। যেহেতু এসি ডট বিসি এর ফলাফল 0, কাজে আমরা বলতে পারি এসি এবং বিসি পরস্পর লম্ব। যেহেতু লম্ব, কাজেই এ সি বি কোণ হচ্ছে এক সমকোণ। এরপর হচ্ছে দেখাও যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমতল এবং অর্ধেক। এখানে তৃতীয় বাহু কথাটা ওঠে নাই, তাই সেজন্য আমি বারবার বলে দিচ্ছি, আবার বলছি। প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক এর সাথে সম্পর্কযুক্ত উপপাদ্য তোমরা সাধারণ গণিতে অর্থাৎ নবম এবং দশম শ্রেণীতে সাধারণ গণিতে পড়েছে, উদাহরণে ছিল। সেটি আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব বা প্রমাণ করব। এখানে যে কোনো দুই বাহু অর্থাৎ এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। প্রমাণ করতে হবে ডিই ইকুয়াল হাফ অফ বিসি এবং ডিই সমান্তরাল বিসি। এখন ত্রিভুজ এ ডিই এর ভেক্টর ত্রিভুজ বিধি অনুসারে আমরা যেটা লিখতে পারি, ভেক্টর এর যে ত্রিভুজ বিধি সেই অনুসারে আমরা ত্রিভুজ এডি হতে লিখতে পারি এডি প্লাস ডিই ইকুয়াল এই। এখান থেকে আমরা ডিই সমান লিখতে পারি হচ্ছে এই মাইনাস এডি। আবার যদি আমরা পুরো ত্রিভুজটা নেই অর্থাৎ ত্রিভুজ এবিসি যদি নেই, তবে এর ত্রিভুজ ভেক্টর ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারবো এ বি প্লাস বিসি ইকুয়াল এসি। বা এখান থেকে যদি আমরা বিসি সমান লিখি তাহলে হবে এসি মাইনাস এবি। এখানে যেহেতু ই এসি এর মধ্যবিন্দু, কাজেই এসি এর পরিবর্তে আমরা 2এই লিখতে পারবো, এবং এবি এর যেহেতু ডি এবি এর মধ্যবিন্দু, কাজেই এবি এর পরিবর্তে আমরা 2AD লিখতে পারবো।
এরপর ওইখান থেকে যখন আমরা 2 কমন নেব হবে A2 ইন্টু AE মাইনাস AD। আবার 1 নং সমীকরণে দেওয়া আছে হচ্ছে DE ইকুয়াল AE মাইনাস AD, কাজেই আমরা AE মাইনাস AD এর পরিবর্তে DE লিখব, কাজেই কেমন হবে BC ইকুয়াল 2DE। এর যখন আমরা সমাধান করব হবে DE ইকুয়াল হাফ BC। আমরা জানি ভেক্টরের ত্রিভুজ মানে ভেক্টরের সূত্র অনুসারে বা ভেক্টরের সংজ্ঞা অনুসারে যদি একটা ভেক্টর অপর একটা ভেক্টরের সমান হতে হয় বা কোনো গুণিতকের সমান হতে হয় তবে অবশ্যই ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে অথবা এদের ধারক রেখা একই হবে। যেহেতু এখানে ডিই এবং বিসি এর ধারক রেখা একই নয়, কাজেই ডিই এবং বিসি কি পরস্পর সমান্তরাল হবে। কাজে আমরা সহজে এখান থেকে বলতে পারি ডিই ইকুয়াল হাফ বিসি এবং ডিই সমান্তরাল বিসি। এরপরে আছে দেখাও যে রম্বসের কর্ণগুলো পরস্পরকে লম্বভাবে ছেদ করে। আমরা জানি হচ্ছে লম্বভাবে ছেদ করতে হলে যে দুইটা রাশি বা যে দুইটা ভেক্টর রাশি পরস্পর লম্বভাবে ছেদ করবে তাদের ডট গুণন যেন 0-র সমান হয়। এখানে মনে করি ABCD একটি রম্বস, AC এবং BD উহার দুইটি কর্ণ। সুতরাং AC সমান এখানে লেখা যায় AB প্লাস BC, অর্থাৎ ত্রিভুজ ABC এর ভেক্টর ত্রিভুজ বিধি অনুসারে লিখতে পারবো AB প্লাস BC ইকুয়াল AC, এবং BD ইকুয়াল লেখা যাবে হচ্ছে AD মাইনাস AB, অর্থাৎ এইভাবে লেখা যায় AB প্লাস BD ইকুয়াল AD, কাজে BD ইকুয়াল লেখা যাবে হচ্ছে AD মাইনাস BD, AD মাইনাস AB। এখন এই দুইটার যখন আমরা ডট গুণন করব অর্থাৎ AC ডট BD করব, AC এর মানটা বসিয়ে দেবো এবং BD এর মানটা বসিয়ে দেবো, এরপরে এদের ডট গুণন করব। AB প্লাস BC এর পরিবর্তে এখানে AD বসানো হয়েছে, AD মাইনাস AB, তারপরে এর ডট গুণন করা হয়েছে। ডট গুণন করলে এডিকে আগে নিয়ে আসা হয়েছে, তাহলে এখানে AD প্লাস AB ডট AD মাইনাস AB, এখানে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার সূত্রের কাছে আমরা জানি ভেক্টর রাশিকে যদি বর্গ করা হয় তবে তার ভেক্টর চিহ্নকে কী করা যায়, অ্যাভয়েড করা যায়। কাজে আমরা AD ভেক্টরের যখন বর্গ করব এবং AB ভেক্টর যখন বর্গ করব আমরা ভেক্টর চিহ্নটাকে বাদ দিয়ে শুধুমাত্র AD স্কোয়ার মাইনাস AB স্কোয়ার লিখতে পারবো। যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহু সমান, কাজেই AD এবং AB সমান, কাজেই AD স্কোয়ার মাইনাস AD স্কোয়ার লেখা যায়, অর্থাৎ AB এর পরিবর্তে AD লেখা যায়। সুতরাং AD স্কোয়ার মাইনাস AD স্কোয়ার ইকুয়াল 0। দেখা যাচ্ছে AC ডট BD ইকুয়াল 0। সুতরাং যেহেতু AC এবং BD এর ডট গুণন 0, কাজে আমরা বলতে পারছি যে AC এবং BD তারা পরস্পর লম্ব। তো ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল। যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করতে পারো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থেকো সবাই, সবার সুস্থতা কামনা করছি।